তড়িৎচুম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট। 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তাড়িৎচুম্বক আবেশ আবিষ্কার করেন। 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে তাড়িৎচুম্বক আবেশ আবিষ্কার করেন। ফ্যারাডের এই পরীক্ষা প্রমাণ করে যে গতিশীল চুম্বক তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারে। মানে তাড়িৎচুম্বক আবেশ মানে হলো একটি গতিশীল চুম্বক যখন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে তখন সেই প্রক্রিয়াকে আমরা তাড়িৎচুম্বক আবেশ বলে থাকি। চৌম্বক ক্ষেত্র ও পরিবাহীর মধ্যে আপেক্ষিক গতির জন্য তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার ঘটনাকে তড়িৎচুম্বকীয় আবেশ বলা হয়। অর্থাৎ যখন চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হয় বা চৌম্বক ক্ষেত্র আর পরিবাহীর মধ্যে যখন আপেক্ষিক গতি থাকে তখন এই চৌম্বক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই বলা হয় তাড়িৎচুম্বক আবেশ। সোজা কথায় চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় এই তড়িৎ প্রবাহকেই বলা হয় তাড়িৎচুম্বক আবেশ। এই তাড়িৎচুম্বক আবেশ ঘটনার উপরে ভিত্তি করে জেনারেটর, ট্রান্সফরমার আর অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি আবিষ্কার করা হয়েছে। তাহলে জেনারেটর আর ট্রান্সফরমার এগুলো কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? এগুলো তাড়িৎচুম্বক আবেশের উপর ভিত্তি করে কাজ করে। আর এই তাড়িৎচুম্বক আবেশ আবিষ্কার করছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে। তড়িৎচুম্বকীয় আবেশ একটি গতিশীল চুম্বক কিংবা তড়িৎবাহী কুণ্ডলীর প্রভাবে একটি বদ্ধ তার কুণ্ডলীতে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তড়িৎচুম্বকীয় আবেশ বলে। মানে একটা গতিশীল চুম্বক বা পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের কারণে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার যে প্রক্রিয়াটা বা ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াকেই মূলত বলা হয় তড়িৎচুম্বকীয় আবেশ। এভাবে যে ক্ষণস্থায়ী তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকেই মূলত বলা হয় আবিষ্ট তড়িৎচালক শক্তি। আর এই আবিষ্ট তড়িৎচালক শক্তির কারণে যে তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয় সেই তড়িৎ প্রবাহকে বলা হয় আবিষ্ট তড়িৎ প্রবাহ। তারপর যে কুণ্ডলীর মধ্য দিয়ে আমরা তড়িৎকে প্রবাহিত করি সেই কুণ্ডলীকে বলা হয় মুখ্য কুণ্ডলী। আর যেই কুণ্ডলীতে তড়িৎ শক্তিটা আবিষ্ট হবে সেই কুণ্ডলীটাকে বলা হবে গৌণ কুণ্ডলী। এখানে মনে রাখতে হবে যে মুখ্য কুণ্ডলীর সাথে কিন্তু গৌণ কুণ্ডলী বা চুম্বকের কোনো সংযোগ থাকে না। মানে মুখ্য কুণ্ডলীর সাথে কিন্তু এখানে গৌণ কুণ্ডলীর বা চুম্বকের কোনো সরাসরি সংযোগ থাকে না। আবার তড়িৎবাহী কুণ্ডলীর মধ্য দিয়ে যদি অসম মাত্রার তড়িৎ প্রবাহিত হয় তাহলে তড়িৎবাহী কুণ্ডলীর মধ্যে কোনো আপেক্ষিক গতি না থাকা সত্ত্বেও একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হতে পারে। এখানে একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আবিষ্কার করছেন ওয়েরস্টেড আর তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করছেন মাইকেল ফ্যারাডে, যেটা আমরা আগেও পেয়েছি। বিজ্ঞানী ফ্যারাডে সর্বপ্রথম আবিষ্ট তড়িৎ প্রবাহ উৎপাদনে একটা পরীক্ষা সম্পন্ন করছে। অর্থাৎ সোজা কথা এখান থেকে প্রশ্ন আসবে যে তড়িৎ চুম্বকীয় আবেশ এই প্রক্রিয়াটাকে আবিষ্কার করছেন কে? এটা আসলে আবিষ্কার করছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে।
এক্ষেত্রে যে আবিষ্ট তড়িৎ প্রবাহ মাত্রাটা আছে এটা হলো চুম্বক আর তড়িৎ কুণ্ডলীর মধ্যে আপেক্ষিক বেগের উপরে নির্ভর করে। এক্ষেত্রে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের যে মাত্রাটা আছে সেটা কার উপরে নির্ভর করবে? এটা আসলে আপেক্ষিক বেগের উপর নির্ভর করবে। চুম্বক আর তড়িৎ কুণ্ডলীর মধ্যে এটা আপেক্ষিক বেগের উপরে নির্ভর করবে। এখানে আমরা একটা সারণী দেখতে পাচ্ছি। এই সারণীটা মনে রাখার ট্রিক্স হচ্ছে যে দক্ষিণ মেরু, এই দক্ষিণ মেরু কথাটার সাথে কিন্তু দক্ষিণাবর্তী কথাটার মিল আছে। দক্ষিণ মেরু কথাটার সাথে দক্ষিণাবর্তী কথাটার মিল আছে। তাহলে যদি আমরা দক্ষিণ মেরুকে কাছাকাছি আনি তাহলে আবিষ্ট তড়িৎচালক প্রবাহ হবে দক্ষিণাবর্তী। কি বললাম? দক্ষিণ মেরুকে নিকটে আনলে হবে দক্ষিণাবর্তী। আবার বলি, দক্ষিণের সাথে দক্ষিণাবর্তীর মিল আছে, তাহলে দক্ষিণ মেরুকে নিকটে আনলে দক্ষিণ মেরুকে দক্ষিণ মেরুকে নিকটে আনলে এটা হবে দক্ষিণাবর্তী। দক্ষিণ মেরুকে নিকটে আনলে এটা হবে দক্ষিণাবর্তী। তাহলে দক্ষিণ মেরু থেকে দূরে সরালে কি হবে? বামাবর্তী। দক্ষিণ মেরুকে নিকটে আনলে যদি হয় দক্ষিণাবর্তী, তাহলে দক্ষিণ মেরুকে দূরে সরালে হবে বামাবর্তী। তাহলে বিপরীতভাবে উত্তর মেরুকে নিকটে আনলে কি হবে? আমরা জানি দক্ষিণ মেরুর ক্ষেত্রে দক্ষিণাবর্তী, উত্তর মেরুকে নিকটে আনলে হয় বামাবর্তী। তাহলে উত্তর মেরুকে দূরে সরালে হবে ডানাবর্তী। তাহলে দক্ষিণ মেরুর জন্য দক্ষিণাবর্তী, তার মানে দক্ষিণ মেরুকে কাছে আনলে দক্ষিণাবর্তী হবে, দক্ষিণ মেরুকে দূরে সরালে বামাবর্তী হবে। উত্তর মেরুকে কাছে আনলে কি হবে? দক্ষিণ মেরুকে আনলে যদি দক্ষিণাবর্তী হয় তাহলে উত্তর মেরুকে কাছে আনলে হয় বামাবর্তী। তাহলে উত্তর মেরুকে দূরে সরালে হবে দক্ষিণাবর্তী বা ডানাবর্তী। এবারে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে আমাদের আবিষ্ট তড়িৎ প্রবাহের মানটা বৃদ্ধি পায়। মনে রাখতে হবে যে কুণ্ডলীর পাক সংখ্যা আর ক্ষেত্রফল যত বেশি হবে তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি হবে। পাক সংখ্যা আর ক্ষেত্রফল যত বেশি হবে তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি হবে। আবার মেরু শক্তি যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। এরপর আপেক্ষিক বেগ বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ বেশি হবে, আর যদি এটা কাঁচা লোহার মজ্জা থাকে তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে। তাহলে আমরা কি পাইলাম? যদি ক্ষেত্রফল আর পাক সংখ্যা বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে, যদি মেরু শক্তি বাড়ে তাহলে আপৃষ্ঠ তড়িৎ প্রবাহ বেশি হবে, যদি আপেক্ষিক গতি বাড়ে তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে, আর যদি কাঁচা লোহার মধ্যে থাকে তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটি ধাতব তারের কুণ্ডলী থেকে অসম চৌম্বক ক্ষেত্রে স্থির অবস্থায় আছে। একটা ধাতব তারের কুণ্ডলী একটা অসম চৌম্বক ক্ষেত্রে স্থির অবস্থায় আছে, কুণ্ডলীতে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে কিনা। যদিও এখানে কুণ্ডলীটা স্থির অবস্থায় আছে, কিন্তু যেহেতু এখানে অসম চৌম্বক ক্ষেত্র বলছে, তার মানে প্রতিনিয়ত চৌম্বক ক্ষেত্রটা পরিবর্তন হইতেছে, আর চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হওয়ার কারণে এখানে তড়িৎচালক শক্তি অবশ্যই আবিষ্ট হবে। কোন বদ্ধ বর্তনীতে তড়িৎচৌম্বকীয় আবেশে সৃষ্ট ক্ষণস্থায়ী তড়িৎচালক বলকে আবিষ্ট তড়িৎচালক বল এবং প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে। মানে তড়িৎচৌম্বক আবেশের কারণে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় সেটাকে বলে আবিষ্ট তড়িৎচালক বল, আর যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেটাকে বলে আবিষ্ট তড়িৎ প্রবাহ। চৌম্বক ফ্লাক্স ফাই ইকুয়াল টু এবি বা ফাই ইকুয়াল টু এবি কস থিটা যখন কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হয়, যখন কুণ্ডলীর তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হয় তখন কুণ্ডলী দিয়ে কোনো ক্ষেত্ররেখা অতিক্রম করে না এবং কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স শূন্য হয়। কুণ্ডলীতল যখন চৌম্বক ক্ষেত্রের সমকোণে থাকে, কুণ্ডলীতল যখন চৌম্বক ক্ষেত্রের সমকোণে থাকে, কুণ্ডলীতল যখন চৌম্বক ক্ষেত্রের সমকোণে থাকে তাহলে সর্বোচ্চ সংখ্যক ক্ষেত্ররেখা কুণ্ডলীকে অতিক্রম করে এবং চৌম্বক ফ্লাক্স সর্বোচ্চ হয়।
চৌম্বক ফ্লাক্স একটি স্কেলার রাশি, এর একক হলো টেসলা মিটার স্কয়ার বা ওয়েবার। পূর্বের একক হলো ম্যাক্সওয়েল বা গাউস সেন্টিমিটার স্কয়ার। 1 ম্যাক্সওয়েল সমান সমান 10⁻⁻8 ওয়েবার। এর মাত্রা সমীকরণ হলো ml স্কয়ার t ইনভার্স টু I ইনভার্স 2। কোন বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সকে ওই বিন্দুতে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। কোন বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাক্সকে ওই বিন্দুতে ওই তলের লম্ব বরাবর চৌম্বক ফ্লাক্স ঘনত্ব বলে। চৌম্বক ফ্লাক্স ঘনত্ব সমান সমান phi/a মানে b। চৌম্বক ফ্লাক্স ঘনত্বের একক হলো ওয়েবার পার মিটার স্কয়ার বা টেসলা। ফ্যারাডের তড়িৎচুম্বকীয় আবেশের সূত্রাবলী। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1831 সালে তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত দুইটি সূত্র প্রদান করেন। কয়টি সূত্র প্রদান করেন? দুইটি সূত্র প্রদান করেন। এর মধ্যে যে প্রথম সূত্রটা আছে, এই প্রথম সূত্রটা আমাদেরকে বলে যে যখনই একটা বদ্ধ তার কুণ্ডলীর মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে, তখনই সেখানে একটা তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে। অর্থাৎ ফ্যারাডের যে প্রথম সূত্রটা আছে, এই ফ্যারাডের প্রথম সূত্রটা আসলে আমাদের আর কিছুই বলে না। এটা আসলে বলে যে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের কারণেই আসলে আমাদের তড়িৎ শক্তি বা তড়িৎচালক বল আবিষ্ট হয়। অর্থাৎ যখনই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হবে একটা বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে, তখনই সেখানে কি আবিষ্ট হবে? তখনই সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। অর্থাৎ একটার কারণেই মূলত আরেকটা তৈরি হয়ে থাকে। দ্বিতীয় সূত্রটা আমাদেরকে বলে যে আমাদের এই যে তড়িৎচালক বলটা তো আবিষ্ট হইল, মানে আমরা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করলাম, এর কারণে আমাদের কি আবিষ্ট হলো? এর কারণে আমাদের তড়িৎচালক বলটা আবিষ্ট হলো। দ্বিতীয় সূত্রটা আমাদেরকে বলে যে এই যে তড়িৎচালক বলটা আবিষ্ট হয়েছে, এই তড়িৎচালক বলটার মান আসলে কত? এই তড়িৎচালক বলটার মান আসলে কত? মনে রাখতে হবে, এই যে তড়িৎচালক বলটার মান থাকে, এই তড়িৎচালক বলটার মান হচ্ছে আসলে আমরা যে চৌম্বক ফ্লাক্সকে পরিবর্তন করছি, এই চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। মানে সোজা কথায়, আমরা যত দ্রুত গতিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করব, তত বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে। আমরা যত দ্রুত গতিতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন করব, তত বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে। অর্থাৎ তড়িৎচালক বলের যে আবিষ্ট যে তড়িৎচালক বল আছে, এই আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে, এটা কি হবে? এটা হবে আমাদের চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। এখন যদি আমরা চৌম্বক ফ্লাক্সকে ফাই দ্বারা প্রকাশ করি, টাইমকে যদি টি দ্বারা প্রকাশ করি, আর আবিষ্ট তড়িৎচালক বলকে যদি ই দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারি যে ই ইজ প্রপোর্শনাল টু phi2 minus phi1 by t, মানে পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে আমরা যদি এটা সমানুপাতিক ধ্রুবক দিই, তাহলে কে দিতে পারি, কে সমানুপাতিক ধ্রুবক দিলে এটা হবে ই ইজ প্রপোর্শনাল, ই ইকুয়াল টু কেটি, মানে ই ইজ প্রপোর্শনাল টু phi by t ছিল, তো সেখান থেকে এটা হবে ই ইকুয়াল টু কেটি। এখন যদি আমরা এটাকে ক্যালকুলাস ফর্মে নিয়ে যাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ই ইজ প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। ই ইজ প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। এবং এখানে সমানুপাতিক ধ্রুবককে যদি আমরা 1 ধরি, তাহলে আমরা বলতে পারবো যে ই ইকুয়াল টু ডি ফাই ডিটি। এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে যে ই ইকুয়াল টু ডি ফাই ডিটি। এবারে যদি আমাদের কুণ্ডলীতে n সংখ্যক পাক থাকে, তাহলে আমাদের সূত্রটা হবে E ইকুয়াল টু ডিডিটি অফ n ফাই, বা n কে বাইরে আনলে n ডি ফাই ডিটি। আমাদেরকে এই সূত্রটা একটু কষ্ট করে মনে রাখতে হবে যে E ইকুয়াল টু n ডি ফাই ডিটি, E ইকুয়াল টু n ডি ফাই ডিটি, E ইকুয়াল টু n ডি ফাই ডিটি।
এখন এই যে ফ্যারাডের সূত্রের যে গাণিতিক রূপটা, এই রূপটা আসলে আমাদের দিয়েছেন বিজ্ঞানী নিউম্যান। এই কারণে এই ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে আমাদের নিউম্যানের সূত্র বলা হয়। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সূত্রকে নিউম্যানের সূত্র বলা হয়? উত্তর হবে ফ্যারাডের দ্বিতীয় সূত্রকে নিউম্যানের সূত্র বলা হয়। ফ্যারাডের মানে নিউম্যানের সূত্রের গাণিতিক রূপ কি? ইকুয়াল টু এন ডিফাই ডিটি, ইকুয়াল টু এন ডিফাই ডিটি। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয় কি? এটা দ্বারা বোঝানো হয় যে আমাদের এই যে আবিষ্ট তড়িৎচালক বলটা আছে, এই আবিষ্ট তড়িৎচালক বলটা হলো তড়িৎ ফ্লাক্সের পরিবর্তন হারের সমানুপাতিক। এবারে আমরা এখানে ফ্যারাডের দ্বিতীয় সূত্র বা নিউম্যানের সূত্র থেকে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। এই ম্যাথে আমাদেরকে বলা হচ্ছে যে একটা কুণ্ডলীর পাক সংখ্যা হলো 100, একে একটা চুম্বকের নিকট হতে 0.04 সেকেন্ডে সরিয়ে প্রতিটি পাকের চৌম্বক ফ্লাক্স এত এবার হতে এত এবারে পরিণত করা হয়। কুণ্ডলীটিতে আবিষ্ট তড়িৎচালক শক্তি নির্ণয় করো। আমরা বুঝতেই পারছি যে যেহেতু এখানে আবিষ্ট তড়িৎচালক শক্তি নির্ণয় করতে বলছে এবং আমাদের কাছে টাইম দেওয়া আছে আর আমাদের কাছে হচ্ছে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন দেওয়া আছে, তাহলে এখানে কোন সূত্র ইউজ করতে হবে? ফ্যারাডের দ্বিতীয় সূত্র ইউজ করতে হবে। তাহলে আমরা সূত্রটা লিখে ফেলি, E ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। এবার আমরা জাস্ট হচ্ছে মানটা বসাই দেবো। এন এর মান 100 ইন্টু ডি ফাই মানে কি? ফাই এর পরিবর্তন, তাহলে ফাই এর পরিবর্তনটা হচ্ছে আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দেবো আর ডিটি দ্বারা ভাগ দিয়ে দেবো। তাহলে আমাদের 0.7 ভোল্ট অ্যান্সার বের হয়ে যাবে। শেষ, খুবই সোজা। এবারে আমরা আলোচনা করব লেনজের সূত্র নিয়ে। ফ্যারাডের যে প্রথম আর দ্বিতীয় সূত্র ছিল, এই দুইটা সূত্রে হচ্ছে আমরা যে তাড়িৎ-চৌম্বক আবেশ ছিল, সেই তাড়িৎ-চৌম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করা শিখছিলাম। মানে ফ্যারাডের প্রথম আর দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা মূলত তড়িৎ আবেশের কারণ আর তড়িৎ আবেশের মান নির্ণয় করা শিখছি। এবারে লেনজের সূত্রের সাহায্যে আমরা শিখব যে এই যে তড়িৎ আবেশটা হবে, এই তড়িৎ আবেশের দিক কোন দিকে হবে, এই তড়িৎ আবেশের দিক কোন দিকে হবে। এই তড়িৎ আবেশের দিক নির্ণয় সম্পর্কে মূলত সূত্রটা দিয়েছেন হলেন আমাদের বিজ্ঞানী লেঞ্জ। আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে লেঞ্জের সূত্রটা, এটা সম্পর্কে একটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ হলো যে এই সূত্রটা কিন্তু শক্তির নিত্যতা নীতির উপর ভিত্তি করে তৈরি। প্রশ্ন আসতেই পারে পরীক্ষায় যে নিচের কোন সূত্রটি শক্তির নিত্যতা নীতিকে সমর্থন করে? উত্তর হলো লেনজের সূত্র। উত্তর হলো লেনজের সূত্র। এখন লেনজের সূত্র মূলত আমাদেরকে কি বলার চেষ্টা করে? লেনজের সূত্র মূলত আমাদেরকে বলার চেষ্টা করে যে তড়িৎ আবেশ যে হবে বা তড়িৎ আবেশের বেলায় যে আবিষ্ট তড়িৎচালক শক্তি তৈরি হবে, এই তড়িৎচালক শক্তি যেটা আছে, তড়িৎচালক শক্তির দিক হবে এমন দিকে যেন সেই তড়িৎচালক শক্তিটার যে উৎপত্তির কারণ সেটাকেই বাধা দেয়। মানে একটা তড়িৎচৌম্বক আবেশের ক্ষেত্রে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি থাকবে, এই তড়িৎচালক শক্তির দিক হবে এমন দিকে যেন সেই তড়িৎচালক শক্তিটা নিজের উৎপত্তির কারণকেই বাধা দেয়। অর্থাৎ এখানে আসলে একটা ঋণাত্মক কাজ সম্পন্ন হয়েছে এই সূত্রের মাধ্যমে। এখানে আমরা ফ্যারাডে ও লেনজের সমন্বয় সূত্র দেখতে পাচ্ছি। আমরা জানি যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র থেকে আমরা পাইছিলাম যে E ইকুয়াল টু ডি ফাই ডিটি, আর আমরা লেনজের সূত্র থেকে এর দিক সম্পর্কে ধারণা পাইছি যে এর দিকটা হলো নিজেকে বাধা দেয়, মানে এর দিকটা হলো ঋণাত্মক দিকে। সেজন্য এই দুটি সূত্রকে মিলাই আমরা পাবো E ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, যেখানে মাইনাস চিহ্নটা হলো তড়িৎ আবেশের দিককে নির্দেশ করে। এখানে আমরা একটা টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছি যে লেনজের সূত্রের সাথে কোন সূত্রের সম্পর্ক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যে লেনজের সূত্রের সাথে মূলত শক্তির নিত্যতা সূত্রের একটা সম্পর্ক আছে। এখন এখন কেন এখানে শক্তির নিত্যতা সূত্রের সম্পর্ক আছে? মূলত এখানে বলা হচ্ছে যে আমাদের যে চৌম্বক শক্তিটা, এই চৌম্বক শক্তিটাই তো এখানে রূপান্তরিত হয়ে আমাদের উৎপন্ন করবে, মানে তড়িৎ শক্তি উৎপন্ন করবে। তাহলে চৌম্বক শক্তি কমে যাবে বা চৌম্বক শক্তির ক্ষয় হবে এবং এর মাধ্যমেই মূলত আমাদের তড়িৎ শক্তিটা উৎপন্ন হবে। যেহেতু এখানে শক্তিটা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হচ্ছে,
এবং কোনো নতুন শক্তি সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না, সেহেতু আমরা বলতে পারি যে এই যে মূলত লেন্জের সূত্রটা, এটা মূলত আমাদের শক্তির নিত্যতা সূত্রের সাথেই সম্পর্কযুক্ত। এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা বদ্ধ বর্তনীতে তড়িৎচালক শক্তির উৎস ছাড়াই তড়িৎ প্রবাহ উৎপন্ন হয়। অর্থাৎ এখানে মনে হইতেই পারে যে তড়িৎচালক শক্তির উৎস ছাড়া কিভাবে, মানে কোনো ব্যাটারি ছাড়াই কিভাবে কারেন্ট তৈরি হতে পারে, এরকম একটা প্রশ্ন আমাদের সকলের মনে আসা স্বাভাবিক। কিন্তু এখানে আসলে যেটা হয়, এখানে মূলত চৌম্বক শক্তিটাই বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, ঠিক যেরকমটা আমরা দেখতে পারি জেনারেটরে। জেনারেটরের ক্ষেত্রে হচ্ছে আমাদের চৌম্বক শক্তির যে আর্মেচারটা আছে চুম্বকের, সেটাকে ঘোরানোর মাধ্যমে হচ্ছে আমাদের তড়িৎ চালক শক্তি উৎপন্ন হয়। তাহলে যেহেতু এখানে চুম্বক শক্তিটা পরিণত হচ্ছে বা রূপান্তরিত হচ্ছে, সেহেতু এটা হচ্ছে শক্তির নিত্যতা সূত্রকে সমর্থন করবে। এবারে আমরা আলোচনা করব স্বকীয় আবেশ ও পারস্পরিক আবেশ সম্পর্কে। তো চলুন স্বকীয় আবেশ দিয়ে শুরু করা যাক। স্বকীয়, স্বকীয় মানে হচ্ছে নিজে থেকেই বা নিজের সাথেই। স্বকীয় মানে হলো নিজের সাথেই। তো এই স্বকীয় আবেশ বলতে আসলে আমরা কি বুঝি? যখন হচ্ছে আমরা একটা বর্তনীতে একটা কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ করব, তখন সেই তড়িৎ প্রবাহের ফলে কিন্তু সেখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এটা আমরা ওয়েরস্টেডের পরীক্ষা থেকেই জানি যে আমাদের যে তড়িৎ প্রবাহ হবে, এর ফলে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখন আবার আমরা জানি ফ্যারাডের পরীক্ষা থেকে যে এই চৌম্বক ক্ষেত্রটা, এই চৌম্বক ক্ষেত্রটা আবার নিজে থেকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে, আবার চৌম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তাহলে দুইটা মিলেই আমরা পাই যে একটা কুণ্ডলীর মধ্য দিয়ে কারেন্ট পাস করলে এখানে আসলে কি হবে, এখানে আসলে চৌম্বক ক্ষেত্র তো তৈরি হবেই, আবার সেই চৌম্বক ক্ষেত্র নিজের স্বকীয় বা নিজের কুণ্ডলীটার মধ্যেই একটা তড়িৎচালক শক্তি সৃষ্টি করবে সেই চৌম্বক ক্ষেত্রটা। অর্থাৎ এখানে নিজের সাথেই নিজে আবেশ হচ্ছে, সেজন্য এই আবেশটাকে মূলত আমরা বলি স্বকীয় আবেশ। মানে নিজে থেকেই মূলত হচ্ছে, বা সেই কুণ্ডলীটা নিজের মধ্যেই হচ্ছে আরেকটা তড়িৎ চৌম্বকীয় আবেশ সৃষ্টি করেছে। অর্থাৎ যখন একটা মাত্র বদ্ধ কুণ্ডলী থাকে, তখন অসম তড়িৎ প্রবাহের কারণে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে অথবা কোনো চৌম্বক ক্ষেত্রে বদ্ধ কুণ্ডলীর গতির ফলে, মানে সোজা কথায় চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন বা আপেক্ষিক বেগের কারণে নিজের মধ্যেই যে তড়িৎচৌম্বক আবেশটা হয়, বা নিজস্ব কুণ্ডলীর মধ্যেই যে তড়িৎচৌম্বক আবেশটা হয়, সেটাকে আসলে বলা হয় স্বকীয় আবেশ। এবারে আমরা জানব স্বকীয় আবেশ বা সাবেশ গুণাঙ্ক সম্পর্কে। এই স্বকীয় আবেশের অপর নামই হলো মূলত কি? সাবেশ। ধরুন আমরা একটা কুণ্ডলীকে বর্তনীর সাথে যুক্ত করে সেই কুণ্ডলীর মধ্য দিয়ে হচ্ছে আমরা তড়িৎ প্রবাহিত করছি। একটা কুণ্ডলীকে বর্তনীর সাথে যুক্ত করে এর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ করছি। তাহলে অবশ্যই ওয়েরস্টেডের পরীক্ষা অনুসারে সেই যে কুণ্ডলীটা আছে, সেই কুণ্ডলীর মধ্যে একটা তড়িৎচৌম্বক আবেশ সৃষ্টি হবে বা একটা চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হবে। সেই কুণ্ডলীর মধ্যে কি সৃষ্টি হবে? একটা চৌম্বক ফ্লাক্স। এই ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা প্রকাশ করতে পারি। এই ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা প্রকাশ করতে পারি। এখন এখানে সূত্রটা হলো সোজা কথায় যে আমরা যত বেশি কারেন্ট পাস করব, তত শক্তিশালী চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হবে। আবার বলি, আমরা যত বেশি কারেন্ট পাস করব, তত শক্তিশালী চৌম্বক ফ্লাক্স উৎপন্ন হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ফাই ইজ প্রপোর্শনাল টু আই, মানে চৌম্বক ফ্লাক্স তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এবারে যদি আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনি, সেটা হবে এল। এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে এল। তাহলে ফাই ইজ প্রপোর্শনাল টু আই এবং সমানুপাতিক ধ্রুবক আনলে এটা হবে ফাই ইকুয়াল টু এল আই। এখানে এই যে এলটা আছে, এলটাই হলো আমাদের স্বকীয় আবেশ বা সাবেশ গুণাঙ্ক। এই যে সাবেশ গুণাঙ্কটা আছে, এই সাবেশ গুণাঙ্কটা কিন্তু কেবলমাত্র কুণ্ডলীর জ্যামিতিক গুণনীয়ক এবং মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার উপর নির্ভর করে। সাবেশ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? জ্যামিতিক গুণনীয়ক আর চৌম্বক প্রবেশ্যতার উপরে এই সাবেশ গুণাঙ্ক এল এর মান নির্ভর করে।
এখান থেকে আমরা সাবেশ গুণাঙ্কের একটা সংজ্ঞা দিতে পারি যে এখানে ফাই ইকুয়াল টু এল আই, তো এখানে যদি আমরা আই এর মানটা 1 বসাই তাহলে ফাই ইকুয়াল টু এল হয়। মানে সোজা কথায় 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে যে তড়িৎ ফ্লাক্সটা সৃষ্টি হবে সেই তড়িৎ ফ্লাক্সটা কি বলা হবে? সাবেশ গুণাঙ্ক বা স্বকীয় আবেশ গুণাঙ্ক এল। এবারে আমরা ফ্যারাডের যে দ্বিতীয় সূত্রটা শিখেছিলাম সেই ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা শিখেছিলাম যে ই ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ ফাই, ই ইকুয়াল টু মাইনাস ডিডিটি অফ ফাই, মানে তড়িৎচালক বলটা তড়িৎচালক বলটা চৌম্বক আবেশের পরিবর্তনের হারের সমানুপাতিক বা সমান। এখন এই সূত্রটার মধ্যেই যদি আমরা ফাই এর মান বসাই এল আই, তাহলে এলটা তো ধ্রুবক, সেজন্য আমরা এলটাকে বাইরে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমাদের সূত্রটা হবে ই ইকুয়াল টু মাইনাস এল ডিডিটি অফ আই। এবারে আমরা এখান থেকে এল এর একটা নতুন সূত্র দিতে পারি, সে একটা নতুন সংজ্ঞা দিতে পারি। সেটা হচ্ছে যদি আমাদের ই এর মান 1 হয় আর হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি যে ই ইকুয়াল টু এল বা এল ইকুয়াল টু ই। তাহলে এখান থেকে আমরা কি সংজ্ঞা দিতে পারি? এখান থেকে আমরা সংজ্ঞা দিতে পারি যে যদি একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় বা তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি 1 একক হয়, এর ফলে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি সৃষ্টি হয়, তাহলে সেই স্বকীয় আবেশ গুণাঙ্ককে বলা হবে এল। তাহলে সেই স্বকীয় আবেশ গুণাঙ্ককে বলা হবে এল। এবারে আমাদের একটা এমসিকিউ আসতে পারে যে স্বকীয় আবেশ গুণাঙ্কের একক কি? স্বকীয় আবেশ গুণাঙ্ক বা যে কোনো আবেশ গুণাঙ্ক বলুক না কেন, সব ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আবেশ গুণাঙ্কের একক হলো হেনরি। আবেশ গুণাঙ্কের একক হলো হেনরি। আর আমরা যদি হেনরি আবেশ গুণাঙ্কের একককে ভাঙি, তাহলে আমরা এর এককটা পাবো ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার। মানে এক হেনরি সমান সমান ভোল্ট সেকেন্ড পার অ্যাম্পিয়ার, মানে ভিএসএ। এটাকে আপনি সহজে মনে রাখতে পারেন ভিসা। তাহলে ভিএসএ মানে ভিসা, ভিএসএ ইনভার্স। ভিএসএ না, কিন্তু এটা হচ্ছে ভিএস পার এ বা ভিএসএ ইনভার্স, মানে ভিসা ইনভার্স ভিএসএ ইনভার্স। এরপরে এখানে বলা হচ্ছে যেহেতু হেনরি খুবই বড় একক, এর ফলে আমরা ছোট ছোট একক ব্যবহার করতে পারি। যেমন 1 হেনরি সমান সমান 1000 মিলি হেনরি সমান সমান 10⁶ মাইক্রো হেনরি। তাহলে 1 মিলি হেনরি সমান সমান হবে 10⁻³ হেনরি, আর 1 মাইক্রো হেনরি সমান সমান হবে 10⁻6 হেনরি। এবারে চলুন আমরা যে সূত্রগুলো শিখলাম সেই সূত্রগুলো ইউজ করে কিছু ম্যাথ করে আসি। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে একটি কুণ্ডলীতে 1.015 সেকেন্ড সময় তড়িৎ প্রবাহ 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ারে পরিবর্তিত হওয়ায় ওই কুণ্ডলীতে 10 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীটির স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। প্রশ্নটা পড়ি। প্রথমে আমরা দেখছি যে এখানে স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা স্বকীয় আবেশ গুণাঙ্ক মানে এল এর জন্য কি সূত্র শিখছিলাম আমরা সেটা মনে করব। এল এর জন্য আমরা যে সূত্রটা শিখছিলাম সেটা হচ্ছে ই ইকুয়াল টু এল ইন্টু ডিআই ডিটি। ই ইকুয়াল টু এল ইন্টু ডিআই ডিটি। এখানে আমরা ভ্যালুটা বসাই। ই এর মান দেওয়া আছে কত? 10 ভোল্ট। এল এর মানটা নির্ণয় করতে হবে। ডিআই মানে কি? ডিআই মানে হলো তড়িৎ প্রবাহের পরিবর্তন। তড়িৎ প্রবাহ হয়েছে 0.1 অ্যাম্পিয়ার থেকে 0.5 অ্যাম্পিয়ার, তাহলে পরিবর্তন কত হলো? 0.4 অ্যাম্পিয়ার। তাহলে আমরা সেই 0.4 অ্যাম্পিয়ার বসালাম আর টাইমটা বসালাম। এবার আমরা এখানে ক্যালকুলেট করলে আমরা এখানে পেয়ে যাব 25.375 হেনরি। মনে রাখতে হবে এককটা কিন্তু হেনরি। এবারে যদি আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 100 পাক বিশিষ্ট একটি কুণ্ডলীতে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে 0.02 এবার চৌম্বক ফ্লাক্স সৃষ্টি হয়। চৌম্বক কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক নির্ণয় করো। আমরা জানি যে স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র কি? স্বকীয় আবেশ গুণাঙ্কের সূত্র হলো ফাই ইকুয়াল টু এল আই। ফাই ইকুয়াল টু এল আই। এখানে প্রত্যেকটা কুণ্ডলীর জন্য চৌম্বক ফ্লাক্স হলো 0.02 এবার।
তাহলে 100টা কুণ্ডলী যেহেতু আছে, তাহলে 100টা কুণ্ডলীর জন্য চৌম্বক ফ্লাক্স হবে 100 গুণ 0.02 মানে 2 ওয়েবার। অর্থাৎ এখানে যে আমাদের সূত্রটা ফাই ইকুয়াল টু এল আই, এখানে এল তো আমরা নির্ণয় করব, আই এর মান তো 4 অ্যাম্পিয়ারই হবে, কিন্তু এখানে যে আমাদের ফাইটা আছে এই ফাই নিয়ে একটু ঝামেলা আছে। এখানে ফাই এর যে মানটা দেওয়া আছে 0.02, এটা কিন্তু আসলে একটা কুণ্ডলীর জন্য, কিন্তু কুণ্ডলীতে এখানে একটা না, কুণ্ডলীতে এখানে 100টা। তাহলে 100টা কুণ্ডলীর জন্য এটাকে 100 দ্বারা গুণ দিতে হবে। তাহলে 100 দ্বারা গুণ দিলে 2 হবে। এবার যাচ্ছে আমরা এল ইকুয়াল টু 5 করি, তাহলে আমাদের 0.5 হেনরি চলে আসবে। এটাই হলো আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। পারস্পরিক আবেশ। পারস্পরিক আবেশ মানে হলো একটা কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে যখন আরেকটা কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হবে, তখন এই দুইটা ভিন্ন ভিন্ন কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হওয়ার ঘটনাকে বলা হয় পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকশন। আমাদের এই পারস্পরিক আবেশের জন্য একটা সূত্র আছে। স্বকীয় আবেশের জন্য যেরকম আমরা সূত্র শিখেছিলাম ফাই ইকুয়াল টু এল আই, একইভাবে পারস্পরিক আবেশের জন্য সূত্র হলো ফাই ইকুয়াল টু এম আই। এখানে এম ফর মিউচুয়াল, এর মানে কি? এম বা মিউচুয়াল এর মানে হলো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এম মানে হলো পারস্পরিক আবেশ গুণাঙ্ক। অনুরূপভাবে যদি এখন আমরা এর জন্য তড়িৎচালক বলের সূত্র জানতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে স্বকীয় আবেশের ক্ষেত্রে সূত্র ছিল E ইকুয়াল টু এল ইন্টু ডিডিটি অফ আই। তাহলে পারস্পরিক আবেশের জন্য সূত্র হবে E ইকুয়াল টু এম ইন্টু ডিডিটি অফ আই, ইকুয়াল টু এম ইন্টু ডিডিটি অফ আই। এটাই হচ্ছে আমাদের পারস্পরিক আবেশের ক্ষেত্রে মানে হচ্ছে তড়িৎচালক বলের সূত্র। আমাদের এই পারস্পরিক আবেশ গুণাঙ্কের এককও কিন্তু হেনরি। আমাদের মনে আছে যে স্বকীয় আবেশ গুণাঙ্কের এককও হেনরি আর পারস্পরিক আবেশ গুণাঙ্কের এককও হলো হেনরি। এখানে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক থেকে একটা ম্যাথ দেখতে পাচ্ছি। ম্যাথটিতে আমাদের বলা হচ্ছে কোন মুখ্য কুণ্ডলীতে 0.05 সেকেন্ডে তড়িৎ প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার হতে 1 অ্যাম্পিয়ারে আনলে গৌণ কুণ্ডলীতে 5 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়। কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক কত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক নির্ণয় করতে বলছে, এবং এখানে কিন্তু তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহের যদি পরিবর্তন হয়, তাহলে আমাদের সূত্রটা আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম যে পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে তড়িৎচালক বলের সূত্র হচ্ছে E ইকুয়াল টু এম ইন্টু ডিআই ডিটি। E ইকুয়াল টু এম ইন্টু ডিআই ডিটি। এখান থেকে আমাদেরকে এম নির্ণয় করতে হবে। ডিআই মানে হচ্ছে তড়িৎ প্রবাহের পরিবর্তন। তড়িৎ প্রবাহের পরিবর্তন হচ্ছে 6 থেকে একবার দিলে 5 থাকে, মানে 5 অ্যাম্পিয়ার। ডিটি মানে হলো সময়, সময় হলো 0.05 সেকেন্ড। ডিআই মানে তড়িৎ প্রবাহের পরিবর্তন 5 অ্যাম্পিয়ার, সময়ের পরিবর্তন ডিটি মানে 0.05 সেকেন্ড। আর গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? গৌণ কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান হলো 5 ভোল্ট। তাহলে যদি আমরা সূত্র বসাই ইকুয়াল টু এম ইন্টু ডিআইডিটি, সেখানে যদি আমরা মান বসাই তাহলে 5 ইকুয়াল টু এম ইন্টু 5/0.05। তারপর আমরা এম কে এক পাশে রেখে বাকি সবকিছু অন্য পাশে পাঠিয়ে দিলে আমরা পারস্পরিক আবেশ গুণাঙ্ক পেয়ে যাব 0.05 হেনরি। ডান। এবারে আমরা দেখতে পাচ্ছি পারস্পরিক আবেশের ব্যবহার। আমাদের এই পারস্পরিক আবেশের ব্যবহারটা মূলত যে যন্ত্রের মাধ্যমে করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ট্রান্সফরমার বা রূপান্তরক। আমরা কিন্তু অনেকেই বাসা বাড়িতে যে কারেন্টের লাইন আনি, সেখানে দেখবো যে পিলারের উপরে প্রায় কিন্তু একটা ট্রান্সফরমার নামক যন্ত্র থাকে। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই ট্রান্সফরমার যন্ত্রটার কাজ কি? এই ট্রান্সফরমার যন্ত্রটার কাজ হচ্ছে মূলত তড়িৎ প্রবাহের ভোল্টেজের পরিবর্তন করা, তড়িৎ প্রবাহের ভোল্টেজের পরিবর্তন করা, আর এই কারণে একে বলা হয় ট্রান্সফরমার বা রূপান্তরক। এই ট্রান্সফরমারটা মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে আরোহী বা স্টেপ আপ ট্রান্সফরমার, আর একটা হচ্ছে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আরোহী ট্রান্সফরমারের কাজ হচ্ছে যে এটা ভোল্টেজকে বাড়ায়, আর অবরোহী ট্রান্সফরমারের কাজ হচ্ছে এটা ভোল্টেজকে কমায়।
এবং আমাদেরকে আর একটা কথা মনে রাখতে হবে যে একটা ট্রান্সফরমারের মধ্যে দুইটা কুণ্ডলী থাকে, এক পাশে থাকে মুখ্য কুণ্ডলী আর এক পাশে থাকে গৌণ কুণ্ডলী। যেই কুণ্ডলীর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহিত করি সেটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, আর যেই কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় সেই কুণ্ডলীকে বলা হয় গৌণ কুণ্ডলী। এখন এই যে কুণ্ডলী, যে কোনো একটা কুণ্ডলী, এটার পাক সংখ্যা যত বেশি হয় ট্রান্সফরমারের ভোল্টেজও তত বেশি হয়। কি বললাম, মুখ্য কুণ্ডলী হোক বা গৌণ কুণ্ডলী হোক, যে কোনো একটা কুণ্ডলীর মধ্যে পাক সংখ্যা যত বেশি হয় ট্রান্সফরমারের ভোল্টেজও ততই বেশি হয়। এখন যদি আমাদেরকে বলা হয় যে স্টেপ আপ ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি না গৌণ কুণ্ডলীর, আমরা এটা কিভাবে সলভ করব? স্টেপ আপ বলছে, স্টেপ আপ মানে হলো এটা ভোল্টেজকে বাড়ায়, ভোল্টেজকে বাড়ায়। আর আমরা জানি যে ভোল্টেজ এটা হচ্ছে পাক সংখ্যার সমানুপাতিক, তাহলে ভোল্টেজকে যেহেতু এটা বাড়াচ্ছে সেহেতু এই যে স্টেপ আপ ট্রান্সফরমার থাকবে এটার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কম হবে। আবার স্টেপ ডাউন ট্রান্সফরমার মানে ভোল্টেজকে কমায়, তাহলে এইটার ক্ষেত্রে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হবে কম আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হবে বেশি। একটি কাঁচা লোহার মজ্জা বা কোরের উপরে দুইটি অন্তরিত তারকে পেঁচিয়ে হচ্ছে আমাদের এই ট্রান্সফরমার বা রূপান্তরক নামক যন্ত্রটি তৈরি করা হয়। এখানে আমরা ডান দিকে একটি ট্রান্সফরমারের ছবি দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের ট্রান্সফরমারের একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে একদম নর্মাল। আমরা আগে কি বলেছিলাম? আমরা আগেই বলেছিলাম যে একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে কুণ্ডলীর পাক সংখ্যা যত বেশি হবে তড়িৎ চালক বল তত বেশি হবে। অর্থাৎ পাক সংখ্যা যদি হয় n আর তড়িৎ চালক বল যদি হয় E, তাহলে আমরা বলতে পারি E is proportional to n। আর আমরা জানি যে প্রপোর্শনাল চিহ্ন থেকে অনুপাত লেখার নিয়ম হচ্ছে একই টাইপের জিনিসগুলা লবে থাকবে আবার একই টাইপের জিনিসগুলা হরে থাকবে। এর মানে হচ্ছে আমাদের যদি আমরা বলি ইএস বাই ইপি থাকে বাম পাশে, তাহলে ডান পাশেও যেহেতু ইএস উপরে আসে সেহেতু এখানে এনএস উপরে থাকবে, মানে ইএস বাই ইপি সমান সমান এনএস বাই এনপি। আবার যদি আমরা পি দিয়ে লিখতাম তাহলে হয়তো ইপি বাই ইএস সমান সমান এনপি বাই এনএস, মানে পি দুইটা একসাথে এস দুইটা একসাথে। আমি আবার বলি, যেহেতু আমাদের হচ্ছে এখানে E is proportional to n, তাহলে এখানে অনুপাত লেখার নিয়ম হচ্ছে P দুইটা একই পাশে থাকবে ভগ্নাংশের, S দুইটা একই পাশে থাকবে ভগ্নাংশের, তাহলে ES বাই EP সমান সমান NS বাই NP, মানে গৌণ কুণ্ডলীর গুলা উপরে আর মুখ্য কুণ্ডলীর গুলা নিচে, মানে এরা মূলত একই পাশে থাকবে, অর্থাৎ এরা হচ্ছে কি, এরা হচ্ছে সমানুপাতিক। আবার আমরা জানি ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু শক্তির নিত্যতার সূত্র মানা হয়, মানে এখানে কিন্তু নতুন করে কোনো শক্তি সৃষ্টি হয় না। ট্রান্সফরমারের ক্ষেত্রে মূলত একটা জায়গার শক্তি আর একটা জায়গায় ট্রান্সফার হয়, যেহেতু এখানে নতুন কোনো শক্তি সৃষ্টি হচ্ছে না সেহেতু ট্রান্সফরমারের ক্ষেত্রে উভয় পাশের ক্ষমতা কেমন হবে? ট্রান্সফরমারের ক্ষেত্রে উভয় পাশের ক্ষমতা হবে সমান। আবার আমরা জানি P ইকুয়াল টু VI, মানে হলো EI, তাহলে এখানে ES IS সমান সমান EP IP। P ইকুয়াল টু যেহেতু আমাদের VI হয় তাহলে আমরা বলতে পারি P ইকুয়াল টু VI, V এর পরিবর্তে আমরা জানি V হলো ভোল্টেজ আর E হলো তড়িৎচালক বল, তাহলে আমরা তড়িৎচালক বলের পরিবর্তে যদি ভোল্টেজকে লিখি তাহলে আমরা বলতে পারি যে P ইকুয়াল টু EI, আর যেহেতু শক্তি দুই ক্ষেত্রে সমান তাই আমরা বলতে পারি EPIP সমান সমান ESIS। তাহলে এখান থেকে কিন্তু আমরা তড়িৎ প্রবাহের জন্য একটা অনুপাত পেয়ে যাই, আর সেই অনুপাতটা কি? সেই অনুপাতটা হচ্ছে আমরা বলতে পারি যে তড়িৎ প্রবাহটা হলো তড়িৎচালক বলের ব্যস্তানুপাতিক, বা তড়িৎ প্রবাহটা হলো পাক সংখ্যার ব্যস্তানুপাতিক। তাহলে তড়িৎচালক বল এটা কিন্তু পাক সংখ্যার সমানুপাতিক, আর তড়িৎ প্রবাহ I এটা হলো পাক সংখ্যার ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দুইটা মিলেই যদি সূত্র লিখি তাহলে আমরা বলতে পারি IP বাই IS সমান সমান, যেহেতু E এর ব্যস্তানুপাতিক তাহলে ES বাই EP সমান সমান
আবার যেহেতু এটা ই এর সমানুপাতিক এন, তাহলে এনএস বাই এনপি, আইপি বাই আইএস সমান সমান ইএস বাই ইপি সমান সমান এনএস বাই এনপি। এই সূত্রটা দিয়ে আমাদের ম্যাথ করা লাগতে পারে। অর্থাৎ কুণ্ডলী দুইটির তড়িৎ প্রবাহ তাদের পাক সংখ্যার ব্যস্তানুপাতিক। একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে যখন গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয় তখন সেটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার, আর যখন মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হয় এবং গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কম হয় তখন সেটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। আবার একটা ট্রান্সফরমারের ক্ষেত্রে ভিএসআইএস এবং ভিপিআইপি এই দুইটার অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। একটা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীতে তড়িৎচালক বল ও গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক বলের দশা পার্থক্য হলো 180 ডিগ্রি। ট্রান্সফরমার শুধুমাত্র পরিবর্তী ভোল্টেজে কাজ করে, আর ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট আর আউটপুটের পরিবর্তী ভোল্টেজের ক্ষেত্রে কম্পাঙ্ক একই থাকে। অর্থাৎ ট্রান্সফরমারকে সবসময় এসি ভোল্টেজের সাথে যুক্ত করা হয়। আবেশহীন কুণ্ডলী থেকে আমাদের মনে রাখতে হবে যে আবেশহীন কুণ্ডলীতে কোনো আবেশ থাকে না। আর এই আবেশহীন কুণ্ডলীতে কেমনে তৈরি করা হয়? একটা তারকে দুই ভাঁজ দেওয়ার মাধ্যমে আবেশহীন কুণ্ডলী তৈরি করা হয়। এই পদ্ধতিকে বলা হয় আবেশহীন বেষ্টনী। সরাসরি ও দিক পরিবর্তী প্রবাহের ধারণা। তড়িৎ প্রবাহ দুই প্রকার, একটা হচ্ছে সরাসরি প্রবাহ বা ডিসি কারেন্ট, আর একটা হলো পরিবর্তী প্রবাহ বা এসি কারেন্ট। সরাসরি বা ডিসি কারেন্ট হলো এমন একটা কারেন্ট যেটা সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে না। এই কারেন্ট মূলত পাওয়া যায় ব্যাটারি থেকে। আর যে কারেন্ট নির্দিষ্ট সময় অন্তর দিক পরিবর্তন করে তাকে বলে এসি কারেন্ট বা দিক পরিবর্তী প্রবাহ। যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে জেনারেটর বা ডায়নামো বলে। পরিবর্তী ডায়নামো পরিবর্তী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, আর একমুখী প্রবাহ ডায়নামো একমুখী তড়িৎ প্রবাহ সৃষ্টি করে, যেমন ব্যাটারি। পরিবর্তী ডায়নামোতে কি ইউজ করা হয়? পরিবর্তী ডায়নামোতে একটা স্থায়ী অথবা তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এছাড়াও এসি জেনারেটরের মধ্যে একটা ঘূর্ণায়মান কুণ্ডলী বা আর্মেচার ইউজ করা হয়, যেটা মূলত একটা কাঁচা লোহার অন্তরিত বাহু বিশিষ্ট হয়। আর এই তড়িৎ প্রবাহের অভিমুখ কিভাবে পাওয়া যায়? এই তড়িৎ প্রবাহের অভিমুখ পাওয়া যায় হচ্ছে ফ্লেমিং এর দক্ষিণ হস্ত নিয়ম অনুসারে। প্রশ্ন আসতেই পারে যে জেনারেটরের তড়িৎ প্রবাহের দিক কিভাবে পাওয়া যায়? ফ্লেমিং এর দক্ষিণ হস্ত বা ডান হাত নিয়মের সাহায্যে। এসি কারেন্টের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হলো E ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি। এখানে ই নট হলো সর্বোচ্চ তড়িৎচালক শক্তি, যার সূত্র হলো NA বি ওমেগা, NA বি ওমেগা। আর এই যে তড়িৎ প্রবাহটা আছে এই তড়িৎ প্রবাহটাকে বলা হয় সাইনুসয়েডাল ওয়েভ। এখান থেকে আমাদের মনে রাখতে হবে যে কুণ্ডলীর পর্যায়কাল টি হলো ওমেগা ইকুয়াল টু 2π/t। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে এই যে আমাদের বা তড়িৎচালক শক্তি আছে, এই তড়িৎচালক শক্তির মান কিসের উপর নির্ভর করে? এই তড়িৎচালক শক্তির মান মূলত নির্ভর করে ওমেগা টি এর উপরে। এই তড়িৎচালক শক্তি মূলত নির্ভর করে সময়টা 0 হবে, t/2 হবে, t হবে, 3t/2 হবে, সেই ক্ষেত্রে আমাদের তড়িৎচালক শক্তি 0 হবে। আর যখন এটা t/4 হবে, 5t/4 হবে, মানে t/4 এর কোনো একটা গুণিতক হবে, তখন এর মান নেগেটিভ হবে। এখান থেকে আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো I ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি, যেখানে আমাদের আই নট মানে কি? আই নট মানে হলো তড়িৎ প্রবাহের শীর্ষস্থ মান, এবং ওহমের সূত্র থেকে আমরা পাই যে এটা সূত্র হচ্ছে আই নট ইকুয়াল টু ই নট বাই আর, মানে আই ইকুয়াল টু ভি বাই আর থেকে আসছে, আই নট ইকুয়াল টু ই নট বাই আর। আর আমাদের পরিবর্তী প্রবাহের সমীকরণকে সাইন বা কোসাইন লেখ দ্বারা প্রকাশ করা যায়।
দিক পরিবর্তী প্রবাহ সম্পর্কিত কতিপয় রাশির মধ্যে আমাদের আছে বিস্তার, পরিবর্তন চক্র আর পর্যায়কাল। এখান থেকে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু 2πf, যেখানে ওমেগা হলো কৌণিক কম্পাঙ্ক। প্রবাহের গড় মান, বর্গমূলীয় মান এবং শীর্ষ মান। গড় মানের সূত্র হলো 2/π ইন্টু আই নট, মানে 0.637 ইন্টু পরিবর্তী প্রবাহের শীর্ষস্থ মান, অর্থাৎ গড় মান বা অর্ধচক্রে গড় মান, এটা কিন্তু আমাদের শীর্ষস্থ মানের 63.7% হয়ে থাকে। আরেকটা কথা মনে রাখতে হবে যে পরিবর্তী প্রবাহের শীর্ষ মান হলো গড় মানের 1.57 গুণ। পরিবর্তী প্রবাহের শীর্ষ মান গড় মানের কত গুণ? পরিবর্তী প্রবাহের শীর্ষ মান গড় মানের 1.57 গুণ হয়ে থাকে। তড়িৎ প্রবাহের বা তড়িৎচালক বলের, যাই বলি না কেন, দুই ক্ষেত্রে এটা প্রযোজ্য। সেটা হচ্ছে আরএমএস ভ্যালু বা বর্গমূলীয় গড় বর্গমান বা রুট মিন স্কয়ার ভ্যালু। অর্থাৎ তড়িৎচালক বলের সকল মানকে যদি আমরা বর্গ করে, গড় করে, তারপরে বর্গমূল করি, তাহলে আমরা যে মানটা পাবো সেটাই হলো আরএমএস মান। আর এই আরএমএস ভ্যালু বের করার সূত্র হলো 0.707 ইন্টু আই নট, 0.707 ইন্টু আই নট। আর এই 707 কে লেখা যায় কত? 1/√2। তাহলে 1/√2 ইন্টু আই নট, এটাই হচ্ছে আরএমএস ভ্যালুর সূত্র। 1/√2 ইন্টু আই নট মানে 0.707 ইন্টু আই নট, যেখানে আই নট বা ই নট হচ্ছে শীর্ষস্থ মান। যে এই যেটা আমাদের আরএমএস ভ্যালু আছে, এই আরএমএস ভ্যালুর অপর নামই কিন্তু আপাত মান। আর এই আপাত মানের সূত্র কি? এই আপাত মানের সূত্র হলো 1/√2 ইন্টু শীর্ষস্থ মান, 1/√2 ইন্টু শীর্ষস্থ মান। আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এই এসি ভোল্টেজ কিন্তু ডিসি ভোল্টেজের থেকে বেশি বিপজ্জনক, কারণ এখানে যেহেতু প্রতিনিয়ত কারেন্টটা পরিবর্তন হচ্ছে, সেহেতু এটা আমাদের হৃৎপিণ্ডের যে সাধারণ যে সাইকেল আছে সেটাকে নষ্ট করে দিতে পারে। এবং আমাদের মনে রাখতে হবে যে আপাত তড়িৎচালক শক্তি কিন্তু সবসময় গড় তড়িৎচালক শক্তির চেয়ে বেশি হয়। আপাত তড়িৎচালক শক্তি গড় তড়িৎচালক শক্তির চেয়ে কি হয়? বেশি হয়। ডিসি প্রবাহের ক্ষেত্রে আই এর যে ভূমিকা, এসি প্রবাহের ক্ষেত্রে আইআরএমএস এর একই ভূমিকা, অর্থাৎ আইআরএমএসই হলো মূলত আমাদের কার্যকর তড়িৎ প্রবাহ, এবং এখান থেকে আমরা মূলত ক্ষমতার সূত্র আই স্কয়ার আর পাবো। আর আরেকটা হচ্ছে আমাদের আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্কের মান হলো আকৃতি গুণাঙ্কের মান হলো 1.11। আকৃতি গুণাঙ্কের মান কত? আকৃতি গুণাঙ্কের মান হলো 1.11, মানে π/√2। আমাদের আকৃতি গুণাঙ্কের মান হলো 1.11, মানে π/√2। আর এই যে আকৃতি গুণাঙ্ক আছে, আকৃতি গুণাঙ্কের তাৎপর্য কি? এই আকৃতি গুণাঙ্ক হলো আমাদের মূলত আপাত মান এবং গড় মানের অনুপাত। আকৃতি গুণাঙ্ক হলো মূলত আপাত মান আর গড় মানের অনুপাত। এবং আরেকটা কথা, যে এই আকৃতি গুণাঙ্কের 1.11 বা π/√2 মানটা কিন্তু কেবলমাত্র এসি ভোল্টেজ অর্থাৎ সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রেই প্রযোজ্য। ডিসি ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু আকৃতি গুণাঙ্কের মান শুধুমাত্র 1 হয়। শেষ।